আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আমরা 8-2 করাচ্ছিলাম। গত ক্লাসে আমরা 7 করেছি। আজকে আমরা 8 থেকে শুরু করব। ছয় ফুট এবং 8 ফুট দৈর্ঘ্যের দুইটি রশির সাহায্যে 20 পাউন্ড ওজনের একটি বস্তুকে ঝুলানো হলো। রশি দুইটির অপর প্রান্ত 10 ফুট দৈর্ঘ্যের একটি দণ্ডের দুই প্রান্তে বাঁধা আছে। দণ্ডটি এরূপভাবে স্থাপন করা হলো যেন বস্তুটি এর মধ্যবিন্দু ঠিক খাড়া নিচে থাকে। রশিদ্বয়ের টান বের করতে বলছে। আমরা আগে দিয়ে অঙ্কগুলো করে দিয়েছিলাম, সেগুলো কিন্তু ছিল মানে বলা ছিল আনুভূমিক, ঠিক আছে, ভূমির সমান্তরাল, ঠিক আছে। কিন্তু এখন ওরকম কথা বলে নেই, তো এই জন্য আমরা ওইরকম আঁকতে পারবো না, ঠিক আছে। আমাদের ফিগারটা আঁকতে হবে এই টাইপের। যেহেতু আনুভূমিক বলে নাই, অতএব আমরা আনুভূমিক আঁকতে পারবো না, এই টাইপের আঁকলাম, ঠিক আছে। একটু ভাগ করে আঁকলাম। 6 ফুট এবং 8 ফুট দৈর্ঘ্যের দুইটি রশির সাহায্যে 20 পাউন্ড ওজনে, আচ্ছা, 6 ফিট আর 8 ফিট। তাইলে আমরা এটা হচ্ছে 6 ফিট, এটা হচ্ছে 8 ফিট, তাই না? 6 ফিট আর হচ্ছে 8 ফিট। সম্পূর্ণটুকু দেওয়া আছে, সম্পূর্ণটুকু 10 দেওয়া আছে, সম্পূর্ণটুকু। আমি আবার পড়ি। 6 ফিট, এই যে 6 ফিট দীর্ঘ এবং 8 ফিট, 6 ফিট এবং 6 ফুট এবং 8 ফুট দৈর্ঘ্যের দুইটি রশির সাহায্যে, এই একটা রশি, এই একটা রশি, তাই না? দুইটি রশির সাহায্যে 20 পাউন্ড ওজনের একটি বস্তুকে, এই যে 20 পাউন্ড ওজন, এই যে 20 পাউন্ড, তাই না? 20 পাউন্ড ওজনের 20 পাউন্ড ওজনের একটি বস্তুকে ঝুলানো হলো। এই একটি 6 ফিট এবং 8 ফিট দৈর্ঘ্যের দুইটি রশির সাহায্যে 20 পাউন্ড ওজনের একটি বস্তুকে ঝুলানো হলো। রশির দুইটির প্রান্তদ্বয়, রশি দুইটির প্রান্তদ্বয় 10 ফিট দৈর্ঘ্যের, এই যে 10 ফিট, এবিটা 10 ফিট, তাই না? 10 ফিট দৈর্ঘ্যের একটি দণ্ডের, এবি হচ্ছে দণ্ড, তাই না? আহ, এবি দণ্ডের দুই প্রান্তে বাঁধা আছে। দণ্ডটি এমনভাবে স্থাপন করা হয়েছে যে যেন বস্তুটি এর মধ্যবিন্দু ঠিক খাড়া উপরে, এই যে এটার মধ্যবিন্দু খাড়া উপরে, বস্তুটি এর মধ্যবিন্দু ঠিক খাড়া উপরে থাকে, তাই না? ঠিক আছে। দণ্ডটি এমনভাবে স্থাপন করতে হবে যাতে মানে বরাবর থাকবে, তাই না? ঠিক আছে, এই যে বরাবর থাকবে, ঠিক আছে, তাই না? দণ্ডটি এমনভাবে স্থাপন করতে হবে যাতে এই ওজনটা এই যে এই দণ্ডের মধ্যবিন্দু বরাবর থাকে, এই বরাবর থাকে। তো প্রমাণ করতে বলছে রশিদের টান সমান, তাই না? এখানে টান অসমান হবে, তাই না? একটা বস্তু এইভাবে মানে মানে 20 কেজি ওজনের একটা বস্তু এটা রশির মধ্যে ঝুলাই দিছে, ঠিক আছে। এখন যদি এইভাবে থাকতো তাইলে মধ্যবিন্দু এসে পড়তো, এইভাবে থাকবে
তখন কিন্তু এটা মধ্যবিন্দুতে আসবে না, এটা ঠিক করবে এদিকে এদিকে এই বরাবর এসে পড়বে, এই বরাবর এসে পড়বে, এই যে, তাই না? এইভাবে থাকাতে এটা এদিকে আর এদিকে এসে পড়বে, এদিকে 6, এদিকে হচ্ছে 8 ফিট দূরত্ব, তাই না? তো এখন 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 টান দুটা কিন্তু অসমান হবে, এদিকে টান আর এদিকে টানটা কিন্তু সমান হবে না। যদি অনুভবিক থাকে এবং যদি মধ্যবিন্দু থাকে তাহলে দুই দিকে টান সমান হয়। দুইটা কারণে টান সমান হয়। একটা হচ্ছে মধ্যবিন্দু মানে সরাসরি যদি অবাধে চলাচল করতে পারে, আর একটা হচ্ছে কি এই মানে একটা ফোর্স অ্যাপ্লাই করে যদি আমি এদিকে নিয়ে আসতে পারতাম তাইলে আবার টান সমান হতো, তাই না? এখন এখানে টান সমান হবে না, অর্থাৎ আমাদের এই জন্য দুইটা টান বের করতে বলছে, ঠিক আছে? মনে করি দশ ফিট দৈর্ঘ্যের এবি দণ্ডের, তাই না? 10 ফিট দৈর্ঘ্যের এবি দণ্ডের দণ্ডের 6 ফুট ও 8 ফুট, তাই না? 8 ফুট দৈর্ঘ্যে, তাই না? 8 ফুট দৈর্ঘ্যের 8 ফুট দৈর্ঘ্যের এবি দণ্ডের 6 ফুট এবং 8 ফুট দৈর্ঘ্যের রশিটি এ ও বি বিন্দুতে বাঁধা আছে, ঠিক আছে? এ এবং বি বিন্দুতে বাঁধা আছে। ডাব্লিউ ওজনের এত পাউন্ড ওজনের বস্তুটি, তাই না? এত পাউন্ড ওজনের বস্তুটি এবি দণ্ডের মধ্যবিন্দু বরাবর খাড়া নিচের দিকে ক্রিয়াশীল, ঠিক আছে? খাড়া নিচের দিকে ক্রিয়াশীল, ঠিক আছে? এখন বস্তুর ওজন 20 এবং আমাদের সুতা টানতে তত ধরি সুতার সিএ ও সিবি বরাবর টান যথাক্রমে টান T1 এবং T2, ঠিক আছে? এখন বস্তুর ওজন 20 পাউন্ড এবং সুতার টান T2, সি বিন্দুতে ক্রিয়াশীল হয়, তাই না? ক্রিয়াশীল হয় সাম্য অবস্থায় আছে, তাই না? সাম্য অবস্থায় আছে।
আমাদের একটু সাইড নোট দেখায় রাখি। দেখো 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার ইকুয়াল টু 10 স্কোয়ার, অতএব সি কোণ 90 ডিগ্রি, মানে সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, সি কোণ রয়েছে সমকোণ 90 ডিগ্রি, তাই না? ধরি আর কিছু কাজকর্ম লাগে, ধরি বি কোণ থিটা, তাই না? এই কোণটা আমি থিটা ধরলাম, তাই না? এখন তাহলে আমাদের কিছু কাজকর্ম আছে, শেষ করি আগে। এরপরে নিয়ে আসার সূত্র কি ছিল? সমকোণ ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের। এখন অ্যাপোলে নিয়ে আসে এর সূত্র হতে পাই, তাই না? এ সি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন বাহুদ্বয়ের বর্গের যোগফল, তাই না? মধ্যমা যে কোনো এক বাহু, তাই না? অপর যে কোনো এক বাহুর বর্গের দ্বিগুণের সমান, তাই না? এইটি আর হচ্ছে কত? এটা ছিল অ্যাপোলিনিয়াসের সূত্র। এটা স্কোয়ার প্লাস এটা স্কোয়ার 2 ইন্টু মধ্যমা যোগ মধ্যমা স্কোয়ার যোগ একের স্কোয়ার, অথবা এইভাবে স্কোয়ার একই। ঠিক আছে, এই না? এখন এসির মানটা কত? এসির মানটা হচ্ছে 6 স্কোয়ার, বিসির মান হচ্ছে 8 স্কোয়ার, তাই না? সিডি এখানে নাই, সিডি নাই, তাই না? এডি কত? এডি মানে 5, তাই না? ঠিক আছে, এইটুকু 5 আর এইটুকু 5, অর্ধেক তো, মধ্যবিন্দু কিন্তু, তাই না? কত হবে? 100 ইকুয়াল টু 2 ইন্টু সিডি স্কোয়ার প্লাস 5 স্কোয়ার, 50 ইকুয়াল টু সিডি স্কোয়ার 25, অতএব সিডি ইকুয়াল টু 25, সিডি স্কোয়ার ইকুয়াল টু 25, অতএব সিডি ইকুয়াল টু 5। এই যে এইটা আমরা 5 পেলাম, তাই না? আমি কিন্তু বি কোণটা থিটা ধরছি, বি কোণটা ধরছিলাম থিটা, এই কোণটা আমি থিটা ধরেছিলাম। ঠিক আছে, এখন এই কোণে যদি থিতে হয়, তাহলে এই বাহু সমান, এই বাহু 5, যেহেতু মধ্যবিন্দু, এটা আমরা বের করলাম 5, তাহলে এই বাহু সমান 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 বাহুর বিপরীত কোণ সমান, এই কোণটা হবে থিটা। ঠিক আছে, এই কোণটাও থিটা হবে। তাহলে এই কোণটা কত? এই কোণটা পুরা কোণটা কিন্তু 90 ডিগ্রি, তাহলে এই কোণটা হবে 90 থেকে 90 ডিগ্রি বিয়োগ থিটা। আমরা কিন্তু লাভের কথাটা মানে সাম্য অবস্থার কথাটা আগে বলে আসছি, অতএব লাভের সূত্র হতে পাই, তাই না? লাভের সূত্র হতে পাই T1 ডিভাইডেড বাই অপর কোণ কোনটুকু? এই যে এইটুকু, এটা এক সরল কোণ থেকে এই থিটা কোণ বাদ দিলে
যে T1 মানে অপর দুই বলের T2 এবং এইটার অন্তর্ভুক্ত কোণ এই যে এইটুকু এটা হচ্ছে এক সরল কোণ, তাই না? এই সম্পূর্ণটুকু 180 থেকে থিটা বাদ দিলে এই যে একটু পাওয়া যাবে, তাই না? ঠিক আছে, তার মানে T2 মানে এইটা, তাই না? অপর দুই বল কোনটুকু? এই যে এইটুকু এই কোণটা কত হবে? এই কোণটা হবে সাইন অফ, এইটা হচ্ছে এক সরল কোণ সম্পূর্ণটুকু, এই যে এটা, তাই না? এর সম্পূর্ণটুকু এক সরল কোণ মানে 180 ডিগ্রি। 180 ডিগ্রি থেকে এইটুকু বাদ দিলে এইটুকু পাওয়া যাবে। 180 বিয়োগ 90 ডিগ্রি বিয়োগ থিটা, তাই না? এটা ই ইকুয়াল টু কত? 20 ডিভাইডেড বাই, তাই না? এই যে এখানে এটার বিপরীত কোণটুকু এই যে 90 ডিগ্রি, তাই না? অপর দুই বলের অন্তর্গত কোণ 90 ডিগ্রি। ই ইকুয়াল টু T1 ডিভাইডেড বাই কত? সাইন থিটা T2 ডিভাইডেড বাই কত? মানে কত আসবে? 90 ডিগ্রি প্লাস থিটা, সাইন 90 প্লাস থিটা মানে কত? কস থিটা ইজ ইকুয়াল টু কত? 20/20, ওটার মান তো 1, তাই না? সাইন থিটার মানটাও বের করে ফেলে। সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? এই যে সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? লম্ব বাই অতিভুজ। লম্ব এই যে কোণের বিপরীত বাহু সবসময় লম্ব। সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? লম্ব, এটা কিন্তু 90 ডিগ্রি, এই কোণটা কিন্তু 90 ডিগ্রি, ঠিক আছে? প্রমাণ করছে এই যে সি কোণ 90 ডিগ্রি। তা কোণের, তাই না? সাইন থিটা ইজ ইকুয়াল টু কত? যেই কোণ ধরবো তার বিপরীত বাহু হচ্ছে লম্ব। সাইন থিটা ইজ ইকুয়াল টু লম্ব বাই অতিভুজ। অতিভুজ কত? এই যে 10, অতিভুজ এবি 10, তাই না? cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি, cos থিটা ইজ ইকুয়াল টু ভূমি বাই অতিভুজ। এই যে ভূমি বাই ভূমি, এই যে ভূমি, তাই না? ভূমি বাই অতিভুজ হচ্ছে কত? 10, আর এখানে তো 20 আছে, তাই না? এই যে আমাদের টান বের করতে বসে, এখন বেরিয়ে আসবে, ঠিক আছে? T1 is equal to 20 into 6/10 is equal to কত? 12, এবং T2 is equal to কত? 20 into 8/10 is equal to কত? 16, তাই না? টান বাই করতে পারছো, ঠিক আছে? এই যে এইটাই, এটা বের করতে বলছে। এখানে আরেকটা অঙ্ক আছে, এটা সেম, যে কত? 7/9, 7/9 আর সেম, সংখ্যাগুলো ভিন্ন, ঠিক আছে? আনুভূমিক না বলে এটা এইভাবে আঁকতে হবে। ছয় নাম্বার, দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেওয়ালে আটকানো আছে এবং এর অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত আছে। গোলকটির ওজন ডাব্লিউ হলে দেখাও যে সুতার টান এত। কাজ করবো 6, উদাহরণ 4, ঠিক আছে? 6 এবং উদাহরণ 4 সেম, আমি কিন্তু এইটাই করবো। বই অন্যভাবে করা, আমি একটু অন্যভাবে করবো, ঠিক আছে? উদাহরণটা করবো, এইটা পারলে এটা পারবো, এবং খুব ইম্পর্টেন্ট অঙ্ক এই যে অঙ্কটা, ঠিক আছে? প্রশ্নে বলছে, দেখো একই প্রশ্ন, একটু কিছু কথাবার্তা একটু চেঞ্জ করছে।
এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতার এক প্রান্ত একটি উলম্ব দেওয়ালে আটকানো আছে। এল দৈর্ঘ্য বিশিষ্ট একটা সুতার উলম্ব দেওয়ালে, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার, তাই না, এল দৈর্ঘ্য বিশিষ্ট একটি সুতার এক প্রান্ত একটি উলম্ব দেওয়ালে, যে খাড়া দেওয়াল, তাই না, দেওয়ালে আটকানো আছে, এখানে আটকানো আছে, এবং অন্য প্রান্ত এ ব্যাসার্ধ বিশিষ্ট, অন্য প্রান্ত, এই যে অন্য প্রান্ত এইটা এ ব্যাসার্ধ বিশিষ্ট, এ ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের, এই ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের, ব্যাসার্ধ বিশিষ্ট একটি সুষম গোলকের সাথে যুক্ত আছে, ঠিক আছে না, এটা রশি, রশিটা দৈর্ঘ্য হচ্ছে এল, এক প্রান্ত দেওয়ালে আটকানো আছে, আরেক প্রান্ত এই ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের এই জায়গায় আটকানো আছে, ঠিক আছে, আটকান সুষম গোলকের সাথে যুক্ত আছে। গোলকটির ওজন ডাব্লিউ, ওজন সবসময়, গোলকের ওজন ডাব্লিউ, ওজন সবসময় কি করবে, কেন্দ্র দিয়া নিচের দিকে ক্রিয়া করবে, ঠিক আছে, ওজন সবসময় কেন্দ্র দিয়ে নিচের দিকে ক্রিয়া করবে। গোলকের ওজন ডাব্লিউ হলে দেখা হচ্ছে সুতার টান, এইটা বের করতে পারছি, এই যে একটা টান পড়বে না এখানে, যখন আমরা গোলক এটা ঝুলাই দিব তখন কিন্তু গোলক কি করবে, সেই নিচে তার মধ্যাকর্ষণ শক্তির কারণে নিচের দিকে সে পড়ে যাবে, তাই না, এই জন্য এটা যাতে পড়ে না যায়, তাই না, এই জন্য এটা কি করছে, এটা সুতার সাথে বেঁধে টেনে ধরে রাখছে, ঠিক আছে, এখন সেখানে যে গিট দেওয়া আছে এই জায়গায়, এখন টানটা আমরা বের করবো, ঠিক আছে, টান বের করবো, এটা ব্যাসার্ধ হলে এইটাও ব্যাসার্ধ হবে, মনে করি ডাব্লিউ ওজনের বস্তুটি, মনে করি ব্যাসার্ধ বিশিষ্ট ডাব্লিউ ওজনের বস্তুটি ডাব্লিউ ওজনের বস্তুটিকে এল দৈর্ঘ্য বিশিষ্ট রশির সাহায্যে, এই ব্যাসার্ধ বিশিষ্ট ডাব্লিউ ওজনের, মনে করি এই ব্যাসার্ধ বিশিষ্ট ডাব্লিউ ওজনের বস্তুটিকে এল দৈর্ঘ্য বিশিষ্ট রশির সাহায্যে এক প্রান্ত খাড়া দেওয়াল, এই বিন্দুতে তাই না, মনে করি এই ব্যাসার্ধ বিশিষ্ট ডাব্লিউ ওজনের বস্তুটিকে এল দৈর্ঘ্য বিশিষ্ট রশির সাহায্যে এক প্রান্ত একটি খাড়া দেওয়ালের এই বিন্দুতে আটকানো আছে, এবং অপর প্রান্ত এই ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের দ্বিবিন্দুতে সংযুক্ত, তাই না,
সংযুক্ত আছে, ঠিক আছে, বি বিন্দুতে সংযুক্ত আছে। সংযুক্ত আছে না, সুতরাং টান টি এবং এবং খাড়া দেওয়ালের সাথে ডি বিন্দুতে চাপ, এটা চাপ পড়ে তো এই ব্যাটা তো এটা চাপ পড়বে এখানে, দেখেন আর ধরলাম, ঠিক আছে। অপর প্রান্ত এই ব্যাসার্ধ বিশিষ্ট গোলকের সাথে বিভিন্ন সংযুক্ত আছে, আর দড়ি সুতার টানটি যখন এটা আমরা ঝুলিয়ে দিব, তাই না, এটা কিন্তু পড়ে যাবে, তাই না, পড়ে যাবে, এই জন্য যাতে পড়ে না যায় রশির সাহায্যে দেওয়ালে আটকে রাখছে, তাই না, আটকানোর পরে কি হবে, এটা টান সৃষ্টি হবে ওইদিকে, তাই না, ওই যে ওজন নিচের দিকে কাজ করবে আর টান সবসময় উপর দিকে কাজ করবে, তাই না, এবং এখানে একটা চাপ পড়বে যখন এটা এভাবে ধরে রাখবে টেনে, তাই না, নিচের দিকে কাজ করবে আর উপর দিকে কাজ করবে, তখন একটা চাপ পড়বে ওয়ালের মধ্যে, ঠিক আছে, এদিকে রাখতে তো এটা কিন্তু আসলে চাপটা ওয়ালের মধ্যে চাপটা পড়বে, তাই না, চাপ আপনার আর দোষ, তাই না। এখন দড়ি সুতার টানটি খাড়া দেওয়ার সাথে ডাব্লিউ ডি বিন্দুতে চাপ আর এবং গোলকের ওজন ডাব্লিউ সি বিন্দু দিয়ে খাড়া নিচের দিকে ক্রিয়াশীল হয় সাম্য অবস্থা, তাই না, সুতাটা ডাব্লিউ সুতা উপরে টানতেছে, ডাব্লিউ নিচের দিকে টানতেছে আর চাপ ওইদিকে পড়ছে, তাই না, এই তিন দিকে তিনটা বল কাজ করে সি বিন্দুতে সাম্য অবস্থায় আছে, তাই না, যেহেতু এটা ছিঁড়ে পড়ে যায় নাই, তাই না, স্থির আছে, ঠিক আছে। আমরা লামিতে যাব না, লামি দিয়ে করলে হবে, লামি দিয়ে করলে আমাদের একটু সরলটা অনেক বড় হয়ে যায়, দেখছি, বুঝতে পারছো, সুতরাং অন্যভাবে আগাচ্ছি, সুতরাং বইগুলো লামি দিয়ে করা আছে, বইয়ে লামি দিয়ে করা, আমি লামি দিয়ে না অন্যভাবে আগাচ্ছি, তাই না, সুতরাং বল ত্রিভুজের বিপরীত সূত্র পাই, বল এই যে টান তিনটা বল, তাই না, একটা টি, একটা ডাব্লিউ, আর একটা হচ্ছে আর, বল ডিভাইড বাই এসি, যেই বল ডিভাইড বাই তার সমান্তরাল বাহু এসি, তাই না, ঠিক আছে। তারপরে হচ্ছে কি ডাব্লিউ, ওই যে ডাব্লিউ ডিভাইডেড বাই কত, ডাব্লিউ এরকম না, এই যে এডি, ডাব্লিউ বাই এডি ইজ ইকুয়াল টু কত, আর বাই এই যে আর বাই সিডি, ঠিক আছে, যে বাহু যে বল ডিভাইড বাই তার সমান্তরাল বাহু, তাই না। এখন আমাদের টি বাই এসি ইকুয়াল টু ডাব্লিউ বাই এডি হোল, তাই না, টি ইজ ইকুয়াল টু ডাব্লিউ এসি বাই এডি,
এসি বাই এডি, তাই না? এখন এসিটা হচ্ছে এ প্লাস হবে, তাই না? এসি বাই এডি, এসি হচ্ছে এল আর হচ্ছে এ, তাই না? আর হচ্ছে এডি, এডি কোনটা? এইটা, তাই না? একটা কাজ করে এডিটা বাইর করি আমরা, তাই না? এটা স্কোয়ার ইজ ইকুয়াল টু, এটা লম্ব, তাই না? এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এডি স্কোয়ার প্লাস সিডি স্কোয়ার, সি এটা কত? সি এ কই? সি স্কোয়ার, তাই না? সি ইজ ইকুয়াল টু এল প্লাস অফ এ, এল প্লাস অফ এ হোল স্কোয়ার, তাই না? এল প্লাস অফ এ হোল স্কোয়ার। আর এডির মানটা কত? এডির মান তো বের করবো। আর সিডি হচ্ছে ব্যাসার্ধ এ এর সমান, তাই না? এ এর সমান, অতএব ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস 2 এ এল, অতএব এডি ইজ ইকুয়াল টু এল স্কোয়ার প্লাস 2 এ এল। এটা হচ্ছে এডির মান। আমাদের প্রমাণ করতে বলছে ডাব্লিউ, এসিটা কত? এই যে এসি, কিন্তু এই যে এসি মানে এ প্লাস হবে, এই যে এসি এটুকু এল, এটুকু হচ্ছে এ, তাই না? এ প্লাস অফ এল, আর এটি হচ্ছে 2 এ এল প্লাস এল স্কোয়ার। এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে? এটা প্রমাণ করতে বলছে। একইভাবে ওইটা করতে পারবো 6 নম্বর 8 নম্বর, ঠিক আছে? ইম্পর্টেন্ট অঙ্ক। একটি হেলানো সমতলের ভূমি এবং দৈর্ঘ্যের সমান্তরালে ক্রিয়াশীল যথাক্রমে পি এবং কিউ মানে দুইটি পৃথক বল প্রত্যেকে ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে আচ্ছা, একটি হেলানো সমতল, এটা হচ্ছে হেলানো সমতল, না? হেলানো সমতলের কোনো একটা বিন্দুতে ভূমি এবং দৈর্ঘ্যের ভূমির সমান্তরাল, একটা হচ্ছে ভূমির সমান্তরাল আর একটা হচ্ছে দৈর্ঘ্যের সমান্তরাল, ও এইটার সমান্তরাল। একটি হেলানো সমতলের ভূমি এবং দৈর্ঘ্যের সমান্তরাল ক্রিয়াশীল পি এবং কিউ, ভূমি বরাবর বল হচ্ছে পি, ঠিক আছে? আর এখানে বলছি কি, এখানে ক্রিয়াশীল বল হচ্ছে একটি হেলানো তলের সমতলের ভূমি বরাবর ক্রিয়াশীল বল, এই যে ভূমি বরাবর ক্রিয়াশীল বল পি, আর এখানে হেলানো তল বরাবর ক্রিয়াশীল বল হচ্ছে কিউ। কি মানে দুইটি পৃথক বল, তাই না? প্রত্যেকে ডাব্লিউ ওজনের কোনো বস্তুকে তলের উপর স্থির রাখতে পারে, প্রত্যেকে ডাব্লিউ ওজনের বস্তুকে তলের উপর স্থির রাখে, তাই না? ডাব্লিউ ওজনের বস্তুকে তলের উপর স্থির রাখে কীভাবে? মনে করো এই জায়গায় একটা যদি আমি ওজন রাখি, তাই না? একটা ওজন যদি রাখি, ডাব্লিউ ওজন যদি রাখি, কিন্তু গড়ে পড়ে যাবে। ডাব্লিউ ওজনটা এই জায়গায় বসালে হেলানোর তল তো, তাই না? হেলানোর তল, অতএব হেলানোর তলের উপর যে কোনো গোল বস্তু, তাই না? যে কোনো বস্তু রাখলে, এটা বল যদি রাখো, তাই না? এটা কি গড়ে পড়ে যাবে। এখন পড়ে যেতে না যায়, পড়ে গেলে তো আর কাজ করতে পারবো না, আমাদের স্থির রাখতে হবে যেভাবে ফোর্স অ্যাপ্লাই করে। এই জন্য কী করছে এখানে, ডাব্লিউ ওজন বস্তুটা যদি এই জায়গায় রাখি, ওজনটা কিন্তু সবসময় নিচে দিয়ে কাজ করবে, তাই না? ঠিক আছে? আর এই যে, তাই না,
এখানে বলছে যে ডাব্লিউ যাতে পরে না যায় এই জন্য কী করছে, এদিকে একটা ফোর্স অ্যাপ্লাই করছে, এদিকে ফোর্স অ্যাপ্লাই করে এই জায়গায় স্থির রাখছে। আবার এদিকে বলছে, এখানে বলছে একই, এখানে ডাব্লিউ ওজন রাখলে এটা গড়ে পড়ে যাবে, পরে না যায় এই জন্য উপরের দিকে বরাবর কিউ বলে অ্যাপ্লাই করছে, যাতে পরে গড়ে পরে না যায়। ঠিক আছে, কোনো বস্তু তলের উপর স্থির এবং স্থির রাখছে, মানে পরে যাতে না যায়, স্থির রাখছে। প্রমাণ করতে বলছে যে ডাব্লিউর মানটা বাইর করতে বলছে, ওজনের মানটা বাইর করতে বলছে। এখন দেখো আমাদের কাজ করতে হবে, এই জায়গায় আমরা যদি একটা ওজন যদি এই জায়গায় রাখি, এটা কিন্তু ওজনের একটা প্রতিক্রিয়া আছে, সেই প্রতিক্রিয়াটা সবসময় লম্ব বরাবর ক্রিয়াশীল হবে, লম্ব। ঠিক আছে, এখানে ওজন রাখছি, এখানে একটা প্রতিক্রিয়া বল আছে। ঠিক আছে, আর বললো পারি একই জিনিস তো। ঠিক আছে, তো কি বললো, বলছে কি অনুভূমিক মানে একটা মানে একটা হেলানো তলের উপর যদি আমরা একটা ওজন রাখি, সেটাকে পি বলের সাহায্যে ভূমির সমান্তরাল পি বলের সাহায্যে স্থির রাখছে। এখানে হেলানো তল বরাবর ফোর্স কিউ অ্যাপ্লাই করে এটাকে স্থির রাখছে, তাই না? এখন আমাদের বের করতে বলছে কি, প্রমাণ করতে বলছে, প্রমাণ। মনে করি হেলানো বিন্দুতে আলফা কোণে নত, তাই না? মনে করি হেলানো তলটি উবুদিতে ভূমিতলের সাথে, তাই না? ভূমিতলের সাথে আলফা কোণে নত। ঠিক আছে, আমি দুইটার কথা একসাথেই বলবো। ডাব্লিউ ওজনের বস্তুটিকে এখন ডাব্লিউ ওজনের বস্তুটিকে হেলানো তলের উপর ভূমির সমান্তরাল বল পি এবং হেলানো তল বরাবর বল কিউ এর সাহায্যে স্থির রাখে। এই কথাটাই কিন্তু বলছে। ঠিক আছে, এখন ডাব্লিউ ওজনের বস্তুটিকে, এই যে ডাব্লিউ ওজনের বস্তুটিকে হেলানো তল, এই যে তলের উপর ভূমির সমান্তরাল বরাবর টি এবং হেলানো তল বরাবর বল কিউ এর সাহায্যে স্থির রাখে, কোনো এক জায়গায় স্থির রাখে, তাই না? তলের উপর, ঠিক আছে, স্থির রাখে। ধরি উভয় ক্ষেত্রে তলের উপর চাপ আছে, না? রাখলে কিন্তু একটা চাপ পড়বে, তাই না? গড়ে পড়ে যাবে, পড়ে না যায়, ফোর্স অ্যাপ্লাই করছে, তাই না? ওইদিকে, তাই না? দেখা একটা চাপ, এটা রাখলে চাপ পড়বে, চাপ সবসময় বিপরীত দিকে এবং লম্ব হবে। ঠিক আছে, লম্ব হবে। এখন আমরা কোণগুলি বের করি। এটা যদি আলফা হয়, এটাও হবে আলফা, এইটাও হবে আলফা, তাই না? আলফা। আচ্ছা,
এটা লম্ব 90 ডিগ্রি, তাই না? এই কোণটা কত? এই কোণটা হবে, এটা আলফা, তাই না? এটা এক সরল কোণ। এক সরল কোণ থেকে 90 ডিগ্রি আর 80, 90 ডিগ্রি আর আলফা ডিগ্রি বাদ দিলে, তাই না? আলফা কোণ বাদ দিলে 180 থেকে 90 আর এটুকু বাদ দিলে এটুকু পাওয়া যাবে। এটুকু কত হবে? এটুকু হবে 90 ডিগ্রি বিয়োগ আলফা হবে। এই যে এইটুকু, ঠিক আছে? এই তো এখন প্রথম ক্ষেত্রে, তাই না? প্রথম ক্ষেত্রে পি পি বল পি, ওজন ডাব্লিউ এবং চাপ আর এক বিন্দুতে ক্রিয়া করে সাম্যাবস্থায় আছে, তাই না? আছে। অতএব লামির সূত্র হতে পাই তাই না? এই যে পি ডিভাইডেড বাই কত? এই কোণ, অপর দুই কোণ কত হবে? তাহলে সাইন 90 ডিগ্রি আর এই কোণ, এই যে 90 ডিগ্রির এই দুইটা, তো এই যে 90 এখানে আছে কত? যোগ 90, ঠিক আছে না? 180 ডিগ্রি সে বড়, তাই না? এটা 90 ডিগ্রি আর এখানে হচ্ছে 90 ডিগ্রি বিয়োগ আলফা, ঠিক আছে? তাহলে কত? পি গো, তাহলে হচ্ছে ডাব্লিউ কত? ডাব্লিউ হবে সাইন অফ অপর দুই বলে অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি আর আলফা, যে 90 ডিগ্রি যোগ আলফা আর বাই কত? এই যে অপর দুই বলে অন্তর্ভুক্ত কোণ 90 ডিগ্রি, ইজিক্যাল টু পি বাই সাইন 180 ডিগ্রি বিয়োগ আলফা মানে কত? সাইন আলফা ইজিক্যাল টু ডাব্লিউ বাই কস আলফা ইজিক্যাল টু আর বাই 1, তাই না? পি বাই সাইন আলফা ইজিক্যাল টু ডাব্লিউ বাই কস আলফা। এত হলে দুইটা যদি আমি নেই, প্রমাণ করতে হবে ডাব্লিউ বাই পি, এই যে ডাব্লিউ বাই পি ইজিক্যাল টু কস আলফা বাই সাইন আলফা ইজিক্যাল টু কত? কট আলফা, তাই না? যেতে 1 নাম্বার, ঠিক আছে? প্রথম ক্ষেত্রে, তাই না? দ্বিতীয় ক্ষেত্রে, তাই না? দ্বিতীয় শর্তে কি পাই? কিউ বাই কত? 180 ডিগ্রি বিয়োগ আলফা, ডাব্লিউ বাই কত? সাইন 90 ইকুয়াল টু আর বাই 90 প্লাস আলফা ইকুয়াল টু কত? কিউ বাই কত? সাইন আলফা ইকুয়াল টু ডাব্লিউ বাই 1, তাই না? এত হলে কোসেক আলফা ইকুয়াল টু ডাব্লিউ বাই কিউ, 2 নাম্বার, ঠিক আছে? 2 নাম্বার ডাব্লিউর মানে বের করতে পারছো তো? অতএব 2 স্কোয়ার বিয়োগ হবে 1 স্কোয়ার ইকুয়াল টু কত?
cosec স্কয়ার আলফা বিয়োগ cot স্কয়ার আলফা ইজ ইকুয়াল টু বিয়োগ এটা মান হচ্ছে ওয়ান ডাব্লিউ স্কয়ার ওয়ান বাই কিউ স্কয়ার ওয়ান বাই পি স্কয়ার ওয়ান বাই ডাব্লিউ স্কয়ার ইকুয়াল টু ওয়ান বাই পি স্কয়ার তাই না? এই একটা অ্যান্সার এটাও লেখা যায় ডাব্লিউ মানটা বাইর করতে বলছে তাহলে কি করতে হবে ওয়ান বাই ডাব্লিউ স্কয়ার ইকুয়াল টু পি স্কয়ার বিয়োগ পি স্কয়ার বাই পি স্কয়ার অতএব ডাব্লিউ ইকুয়াল টু কত এটি মনে প্রমাণ করতে বলছে বুঝতে পারছি এটি প্রমাণ করতে বলছে ঠিক আছে এ পর্যন্তই এগুলো সব বড় বড় অঙ্ক কোনো মিল নাই এক একটা 11 ধন্যবাদ